always been the weakest, and I've been mocked for it at every turn, but I still try as hard as I can. This is bullshit! Bullshit! You were making excuses for your own selfishness! That gratitude was as empty as my wallet, leaving to a genuine piece of trash! আসসালামু আলাইকুম এনিমে লাভার সিজন 1 এর আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। ওর এপিসোড শেষ হয়েছিল যেখানে আমরা দেখেছিলাম একটি লাইকন জিনোর উপরে হামলা করে। চতুর্থ এপিসোড আজকের আমাকে আরো শক্তিশালী হতে হবে শুরু হয় গবলিনগুলোকে হারানোর পর হঠাৎ করে যখন একটি ম্যাজিক বিস্ট লাইকেন চলে আসে তাকে হারানোর চেষ্টায় জিন ও তার শট ভেঙে ফেলেছিল, যার ফলে তার কাছে কোনো অস্ত্র নেই। জিনো আবিষ্কার করেন যে তার গতি অনেক বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়, যা তাকে ইস্পাত ফ্যাঙ্ক নেকটের আক্রমণ এড়িয়ে যেতে সাহায্য করে। সে লড়াই করার সাহস নেয়, কিন্তু তার আশ্চর্যের বিষয় হলো সে এখন ম্যাজিক বিস্টকে কোনো অস্ত্র ছাড়াই শক্তিশালী আঘাত পাঠাতে সক্ষম। এরপর সে নেকড়েটির সাথে হাত দিয়ে ফাইট করতেই থাকে। যাই হোক, জিনও জানে যে সে খালি হাতে প্রাণীটিকে হারাতে পারবে না। জন্তুটি তাকে তাড়া করার সাথে সাথে সে পালানোর চেষ্টা করে এবং একটি অস্ত্র ব্যবহার করার চিন্তা করে। জিনও আবিষ্কার করে যে সিস্টেম দ্বারা প্রদত্ত ইনভেন্টরিতে তার অ্যাক্সেস রয়েছে। সে ইনভেন্টরি ওপেন করে এবং ডাবল ডানজন পাওয়া তলোয়ারটি বের করে। ঠিক সেই মুহূর্তে লাইকেনটিও জিনোর উপর হামলা করতে আসলে সে ঠিক সেই মুহূর্তে তলোয়ারটি দিয়ে তাকে মেরে ফেলে। পরবর্তীতে আরও দুটি ইস্পাত ফ্যাং নেকড়ে আবির্ভূত হয়। জিনো সেই অস্ত্রটি দিয়ে তাদের মোকাবেলা করতে চায়, কিন্তু দেখে যে তলোয়ারটি গ্রাউন্ডে আটকে গেছে। সে এটি বের করার চেষ্টা করে, আর এদিকে লাইকেন দুটি একসাথে তার দিকে তেড়ে আসে হামলা করার জন্য। ঠিক শেষ মুহূর্তে সে তলোয়ারটি বের করতে পারে এবং জিনও তাদের একজনের দিকে তরবারি চালানোর চেষ্টা করে, কিন্তু বৃষ্টির চোয়াল দিয়ে তাকে থামিয়ে দেয়। জিনও তার অস্ত্রে আরও শক্তি প্রয়োগ করে নেকড়েটিকে মেরে ফেলতে সক্ষম হয়। দ্বিতীয় নেকড়ে আক্রমণ করতে ইতস্ত করে এবং ভয়ে পালিয়ে যায়। এখন আবার একা জিনো তার স্ট্যাটাস চেক করে, তার লেভেলও বেড়েছে ও সব কিছু স্ট্যাটাস বৃদ্ধি পেয়েছে, যার কারণে তার ক্ষতগুলো অটোমেটিক হিল হয়ে যায়। সে বুঝতে পারে তার শরীর অনেকটা হালকা অনুভূত হচ্ছে এবং সে ধীরে ধীরে লেভেল আপ করছে, এতে তার শক্তিও বৃদ্ধি পাচ্ছে। সে বুঝতে পারে এভাবে চলতে থাকলে তার আনলিমিটেড পটেনশিয়াল আছে। জন্তুগুলোকে মেরে সে যে আইটেমগুলো পায় সেগুলো একটি শপে বিক্রি করতে চায়, কিন্তু তার এই লেভেলে তা সেটা করতে পারবে না। জাদুর রত্নগুলির পরিবর্তে যে আইটেমগুলো অর্জন করে সেই আইটেমগুলো বিক্রি করে সিস্টেমের মধ্যে সে টাকা অর্জন করতে পারে। এখন এই ডানজন বসকে কিভাবে পরাস্ত করা যায় তা ভাবতে থাকে। জিনো অন্ধকার থেকে বেরিয়ে আসা আরও অগণিত স্পার্ট ফ্যাং রাইকানদের মুখোমুখি হয়। সাহসের দ্বারা সংকল্পবদ্ধ হয়ে সে ভাবে, আমার ভয় পেলে চলবে না, আমি একবার মরে গেছি, আর না, আমি আরও শক্তিশালী হতে চাই। এরপর জিনো আরও নেকড়েদের পরাজিত করার জন্য তাদের দিকে ছুটে যায় এবং সমস্ত লাইকেনগুলির সাথে ফাইট করে তাদের হত্যা করে ফেলে। সকল নেকড়েগুলোকে পরাজিত করার কারণে সে ওলফ অ্যাসেসিন টাইটেল অর্জন করে। হলওয়েতে যাওয়ার আগে সে একটি আইটেম পায়, যা টেলিপোর্টেশন পাথর। এই পাথর দিয়ে বেরিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু এটা ভাবে যে সে যদি এত সহজে লেভেল আপ হওয়ার এই সুযোগ আর কখনো না পায়, আমি কি সামনের দিকে আরও এগিয়ে যাব নাকি এখান থেকেই চলে যাব। পরবর্তী সিনে আমরা জুহি হান্টার অ্যাসোসিয়েশন থেকে একটি কল ধরে তাকে জানিয়ে দেয় যে যে গেটটি রেডের জন্য তাকে ডাকা হয়েছিল সেটি ডানজন ব্রেকে পরিণত হয়েছে। জুহি তাদের অনুরোধ প্রত্যাখ্যান করার জন্য দোষীবোধ করেন এবং অংশগ্রহণ করতে সম্মত হন, কারণ সে ফোনে ওই ব্যক্তির কথা শুনেন যে তাদের হিলারের অভাব রয়েছে। আমরা জিনুর কাছে ফিরে আসি,
জিনো বুঝতে পারে যে সে আরো শক্তিশালী হয়ে উঠেছে। এখন বুঝতে পারছে যে বীজদের টাইটের রং অনুযায়ী তাদের ক্ষমতা কত জিনোর ক্ষমতার তুলনায়। দুর্বল জন্তুদের রং সাদা, একই স্তরের জন্য কমলা এবং তার চেয়ে উচ্চ স্তরের জন্য লাল রং। ডানজন বসের মুখোমুখি হওয়ার বিষয়ে তার সন্দেহ থাকা সত্ত্বেও এই বিষয়ে যে তাকে হারাতে পারবে কিনা সে সাহসের সাথে সিঁড়ি বেয়ে নেমে আসে, এটা জেনেও যে নিচের দিকে অনেক শক্তিশালী শত্রু আছে। এছাড়াও তার তলোয়ারটি ফাটল ধরেছে। জিনো শীঘ্রই তার দিকে ছুটে আসা পানির তরঙ্গ শনাক্ত করেন এবং কিছু বোঝার আগে দেয়ালের দিকে ছিটকে পড়েন। নিজেকে পুনরুদ্ধার করে জিনো ডানজন বসের মুখোমুখি হন, যা হলো ম্যাজিক্যাল বিস্ট সাপের ভ্যানম ফ্যাংড কাসাকা নামে পরিচিত। সে চিন্তা করে এই ভাঙা শট দিয়ে তার শক্ত আবরণ কখনোই ভেদ করা যাবে না, আর হাত দিয়ে ফাইট করা তো দূরের কথা। শত্রুর শক্তি পরীক্ষা করার জন্য কিছু সময় নিয়ে সে তার ব্লেড দিয়ে আঘাত করার চেষ্টা করে, তাতে কোনো ক্ষতি হয় না। জিনোকে সাপের লেজের দ্বারা পানির ভিতরে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সেই আক্রমণ থেকে সবেমাত্র বেঁচে ফিরে। পৃষ্ঠে উঠে আসে জিনো নিজেকে সামলানোর আগে একটি ট্রেন তার দিকে ছুঁড়ে মারে দেয় সেই সাপটি। জিনো সাপটির সাথে ফাইট করার জন্য তার মনোবল বৃদ্ধি করে যখন দাঁড়িয়ে যায়, তখন হঠাৎ করে পূর্বের সং চিউলের সাথে কিছু স্মৃতি তার মনে পড়ে, যেখানে তাদের এরকম কথোপকথন হচ্ছিল যে তাকে সবচেয়ে দুর্বলতম হান্টার হিসেবে ডাকা হয়েছে এবং তাকে ভুল প্রমাণ করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করে সং চিউল। এরপর বর্তমানে ফিরে আসে জিনোর সাথে সেই ডানজন বসের ফাইট চলতেই থাকে। সে বলতে থাকে, আমাকে আরও শক্তিশালী হতে হবে, আমি আরও শক্তিশালী হতে চাই, তা না হওয়া পর্যন্ত আমি কখনোই হাল ছাড়ব না। কাসাকা নিরলসভাবে যুদ্ধে আধিপত্য বিস্তার করতে থাকে। জিনোকে তার শক্তিশালী শক্তি দিয়ে একটি প্রাচীরের মধ্যে দিয়ে ভেদ করে দেয়। তার ভাঙা তলোয়ার দিয়ে জিনো সাপের আঁশ ভেদ করার একাধিক প্রচেষ্টা সত্ত্বেও তা সে করতে পারে না। জিনো শেষ পর্যন্ত অস্ত্রটি পরিত্যাগ করে এবং নিজের সমস্ত আত্মবিশ্বাস দিয়ে সিস্টেম থেকে অর্জিত সমস্ত শক্তি ব্যবহার করে তার হাত দিয়েই সাপের আর্মর ভেদ করে তাকে পরাজিত করতে সক্ষম হয়। জিনো কাসাকার ভ্যানম ফ্যাং অর্জন করেন। এই তলোয়ারটির মধ্যে সেই সাপের বিষ রয়েছে, যা শত্রুকে আঘাত করলে তাকে কিছু সময়ের জন্য প্যারালাইসিস করে দেবে। জিনো বলে, কিছু সময়ের জন্য হলেও মানব জাতির সবচেয়ে দুর্বলতম হান্টার এখন শক্তিশালী হয়েছে। ডানজন সহ সাপের মৃতদেহ অদৃশ্য হয়ে যায়। ততক্ষণিক ডানজন থেকে হাবজিয়ং সাবওয়ে স্টেশনে ফিরিয়ে দেয় জিনোকে। ডানজন থেকে বেরিয়ে আসার জন্য যখন সে সিঁড়ি দিয়ে উঠছে, তখন তাকে একজন সৈনিক দেখেছে যে তাকে এখানে থাকার জন্য তিরস্কার করে, এবং যখন বুঝতে পারে যে সে একজন হান্টার, তখন সে ক্ষমা চেয়ে তাকে সাইড থেকে পথ দেখিয়ে বাইরে নিয়ে যায়। যখন সে সৈনিককে অনুসরণ করে, তখন সে তাকে জিজ্ঞাসা করে যে ডানজন ভাঙার পর ম্যাজিক বিস্ট বেরিয়ে এসেছে কিনা। সৈনিকটি উত্তর দেয় যে তাদের বেশিরভাগকে হান্টাররা হত্যা করে ফেলেছে, শুধুমাত্র একটি দৈত্য বাকি আছে।
যেটি এমন কিছু যা জিনু দূর থেকেই অনুভব করতে পারে এবং সিস্টেম দ্বারা প্রদত্ত তার স্ট্যাটাস উন্নত হওয়ার ফলে তার অবস্থান সঠিকভাবে শনাক্তও করতে পারে। বিশাল বুলস্টোন গোলেমের সাথে তাড়াহুড়ো করে জড়ো হওয়া এবং ডি র্যাঙ্কের হান্টারদের একটি দল লড়াই করছে, এমনকি এর প্রতিরক্ষা লঙ্ঘনও করতেও লড়াই করছে। কিন্তু গোলেমের ডিফেন্স অনেক শক্তিশালী। একটি সামরিক ব্যারিকেডের পিছনে জিনউ সহ বেসামরিক লোকেরা দৃশ্যটি উন্মোচন করে এবং ছবি তোলা শুরু করে। সৈন্যরা তাদের ছবি তুলতে বারণ করে। দর্শকরা প্রায় হান্টারদের নিয়ে ঠাট্টা করতে দেখা যায় যে তারা এখনও সেই গোলেমটিকে ধ্বংস করতে পারছে না। জিনও দ্রুত বুঝতে পারে হান্টাররা এই গোলেমের সাথে পারবে না, কারণ তারা নিম্ন লেভেলে হান্টার সেই গোলেমের তুলনায়। তাদের মধ্যে জুহিকেও লক্ষ্য করে। অন্য এক হান্টার জুহিকে দাঁড়িয়ে না থেকে হিল করতে বলে। সে হিল করার চেষ্টা করলে ডাবল ডানজনের অভিজ্ঞতার কথা মনে পড়ে ভয়ে আর করতে পারে না। জিনু বলে গোলেমটি মাত্র ডি র্যাঙ্কের ম্যাজিক বিস্ট। জিনু সম্প্রতি পরাজিত করা সি র্যাঙ্ক ফ্যানজেট কাসাকা থেকে কম শক্তিশালী। জিনু তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। জিনু সেই ভাঙা তলোয়ারটি ছুঁড়ে মারে যা দিয়ে সে ফাইট করেছিল। হান্টাররা যখন পরাজয়ের দ্বার প্রান্তে ছিটকে পড়ে, জিনুর তলোয়ারটি গোলেমের চোখ এবং প্রতিরক্ষাকে বিদ্ধ করে, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। সেই গোলেমের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে এবং হান্টাররা সেই গোলেমটিকে পরাজিত করতে সক্ষম হয়। হান্টারদের মধ্যে একজন ট্যাঙ্কার হান্টার গোলেমের প্রতিরক্ষায় আকস্মিক লঙ্ঘনের কারণে বিস্মিত হয়, কারণ তাদের পূর্বের আক্রমণগুলি কোনো কাজ করছিল না, এখন কিভাবে হঠাৎ করে কাজ করছে। ধ্বংসাবশেষের মধ্যে একটি ভাঙা তরবারি দেখতে পায় সেই হান্টারটি। সেই হান্টারটি কাছাকাছি একজন সৈনিককে জিজ্ঞাসা করেন যে কে তলোয়ারটি গোলেমে আঘাত করেছিল। সৈনিক উত্তর দেয় যে এটি পিছন থেকে একটি অজ্ঞাত হান্টার করেছিল। সে তখন তাকে দেখিয়ে দিতে যাচ্ছিল, তাতে সে সেখান থেকে চলে গেছে। তার শক্তি দেখে অবাক হয়ে ট্যাঙ্কারটি বাকরুদ্ধ হয়ে যায়, ভাবছিল সে একজন উচ্চ র্যাঙ্কের হান্টার কিনা। এদিকে জিনো ইতিমধ্যে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরে মনে করে যে তার তলোয়ার নিক্ষেপের আগে গোলেম দুর্বল হয়ে গিয়েছিল, তাই এক স্ট্রাইকে ডিফেন্স ভেঙে যায়। এপিসোড শেষ হয় জুহি বলে যে জিনু, এটা কি তুমি? আজকের এপিসোড এই পর্যন্তই। এপিসোডটি কেমন লাগলো আপনাদের? এপিসোড 5 প্লেলিস্টে পেয়ে যাবেন। অন্যান্য এনিমিওর বাংলা এক্সপ্লেনেশন চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।